Hi, good morning. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের টেস্ট পেপার থেকে একটা রিয়েল কোয়েশ্চেন সলিউশন এক্সপ্লেইন করব অফকোর্স উইথ সলিউশন যেটা হচ্ছে যে এবং ফোকাসিং অন দ্য বেসিক গ্রামার অ্যান্ড অ্যাপ্লাইড গ্রামার। ওকে, সো নো মোর টকিং, লেটস বিগিন। এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যে এই ভার্বের যে লিস্ট, এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, হ্যাঁ, এবং এটা হচ্ছে কোয়েশ্চেন যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে। তো আমি প্রথমে পড়ছি একটু, যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে তোমরা অনেকেই যেটা হয়তো অভ্যস্ত থাকতে পারো যে সরাসরি ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক শুরু করা, ওয়ার্ড খুঁজতে থাকা। দিস এ ভেরি টিপিক্যাল ওয়ে. That's not a very basic way of dealing with the right form of verb questions. Okay, let me just show you a better way and approach of dealing with such questions. সেটা হচ্ছে যে ভার্বগুলো সম্বন্ধে একটু জানা একটু নেসেসারি or helpful, যে ভার্বটা কোন ধরনের ভার্ব, এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, এবং এটা জেনে লাভ কি সেটা আমরা এখানে দেখবো। মানে এটা কিভাবে একটা স্টুডেন্টকে অনেক ভুল ডিসিশন নেওয়া থেকে সেভ করতে পারে সেটা আমরা এখানে দেখবো ইনশাআল্লাহ। সো ধরো যে এখানের মধ্যে যেটা ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ক, এই ওয়ার্ডটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের একটা ভেরি কমন প্যাটার্ন হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে ইনট্রানজিটিভ ভার্বগুলোর পরে মোস্টলি তোমরা দেখবে যে রাইট ফর্ম অফ ভার্বে ইদার অ্যাডভার্ব আসে অথবা প্রেপোজিশন ফ্রেজ আসে। ওকে, অহরহ জায়গায় তোমরা এই কথাটা দেখবে, যে প্রতিফলন দেখবে এবং এটার ব্যবহার দেখবে। ওকে, সো একটা ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কাকে বলে? গ্রামাটিক্যালি ইনট্রানজিটিভ ভার্ব ইজ আ ভার্ব দ্যাট ডাজ নট টেক অর ডাজ নট নিড অ্যান অবজেক্ট। যে ভার্বগুলোর অবজেক্ট নেয় না অথবা অবজেক্ট লাগে না সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবং রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে অনেক সময় হয় না, দুইটা ব্ল্যাঙ্কে তুমি কনফিউজড, আমি এই ব্ল্যাঙ্কে এই ওয়ার্ডটা দিব নাকি ওই ব্ল্যাঙ্কে দিব, তখন এই ছোট্ট একটা বেসিক তোমার অনেক বেশি কাজে আসতে পারে। যে ইনট্রানজিটিভ ভার্ব যদি হয় তখন তারপরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এগুলো থাকবে না। ইনট্রানজিটিভ ভার্বের পর তোমার হচ্ছে যে অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন ফ্রেজ থাকে। যেমন দেখো যে লাইক হচ্ছে যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। দেখো ওয়ার্ক ইনট্রানজিটিভ ভার্ব, আমাদের এখানে যে ওয়ার্ডটা এখানে আছে ওয়ার্ক কিন্তু ভেরি ফেমাস ইনট্রানজিটিভ ভার্ব। তো ওয়ার্কের পর দেখো হার্ড যে ওয়ার্ডটা, তোমরা যদি ভালো একটা ডিকশনারি দেখো লাইক অক্সফোর্ড আর কেমব্রিজ দেখবো, হার্ড এই ওয়ার্ডটা দুইটা পার্টস স্পিচ দেখা যায়। হার্ড এই ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়, মূলত অ্যাডভার্ব হিসেবে বেশি ব্যবহৃত হয়, তবে অ্যাডজেক্টিভও হয়। ঠিক আছে, যেমন হি ওয়ার্কস হার্ড, এই বাক্যে হার্ডটা অ্যাডভার্ব হিসেবে এসছে। সো আমি একটু আগেই যেটা বলছিলাম যে ইনট্রানজিটিভ ভার্ব, ওয়ার্ক যেহেতু ইনট্রানজিটিভ, মোস্টলি ইনট্রানজিটিভ ভার্বের অ্যাডভার্ব আসে। ওকে, আর ডিসকাশন আছে, আমরা এখানে ফোকাস করি। তো ওয়ার্ক ইনট্রানজিটিভ, তারপর একটা ভার্ব তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কনফাইন। কনফাইন হচ্ছে যে তোমার ট্রানজিটিভ ভার্ব, সীমিত করা মানে আবদ্ধ করা। কনফাইন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, এরপরে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি ইমার্জ। ইমার্জ মানে হচ্ছে যে মানে দৃষ্টিপটে আসা, চোখে আসা, চোখে পড়া যেটা বলি আমরা, সেটা হচ্ছে ইমার্জ। ইমার্জ হচ্ছে আবার তোমার ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, সো অর্থাৎ প্রতিটা ভার্ব যখন আমি বলছি তখন ভার্বগুলোর নেচার খেয়াল করবো, কোন টাইপ অফ ভার্ব এটা। কেমন ফাইন্ড হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব। কেউ যদি বলে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বগুলো উল্লেখ করলে অবজেক্ট প্রয়োজন হয়। মানে তুমি যদি এই ভার্বগুলো কাউকে বলো, কোথাও তোমার স্পিকিং অ্যাপ্লাই করো, অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন আসবে কাকে অথবা কি একটা প্রশ্ন আসবে। আমি দুই একটা এক্সাম্পল দিই, যেমন আই বট, আমি কিনলাম। একটা তুমি যদি কাউকে বলো আই বট, ডু ইউ নো আই বট, তোমার প্রশ্ন আসবে, তোমার অডিয়েন্সের মাথায় একটা প্রশ্ন আসবে যে হোয়াট ডিড ইউ বাই। এই যে ভার্বগুলো শুনলেই কি বা কাকে তার একটা প্রশ্ন মাথায় আসে, সেগুলো হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব। আর কি বা কাকে তার এই প্রশ্নের উত্তরে যেটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। একটি এক্সাম্পল যেটা ক্লিয়ার করে, যেটা হচ্ছে যে আই স, আমি দেখলাম, আ বার্ড। স এই ভার্বটা যদি উল্লেখ করি তাহলে প্রশ্ন আসতেছে আমি দেখলাম, কি দেখলাম। হ্যাঁ, সো যেহেতু স ভার্ব উল্লেখ করলে, আই স কেউ বললেই তোমার মাথায় প্রশ্ন আসে যে কি দেখলাম, তাহলে এই স ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ। কারণ যে ভার্বগুলোর পরে কি বা কাকে তার প্রশ্ন আসে অডিয়েন্সের মাথায়, এই ভার্বগুলো শুনলে সেগুলো হচ্ছে ট্রানজিটিভ। আর কি বা কাকে প্রশ্নের উত্তরে যেটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আই স, কি দেখলাম। স ভার্বকে যদি তুমি জিজ্ঞেস করো হোয়াট ডিড আই সি, আ বার্ড, তাহলে আ বার্ড এটা হচ্ছে যে নাউন ফ্রেজটা, এখানে আর্টিকেল প্লাস নাউন, যে নাউন ফ্রেজটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে, এটা হচ্ছে যে অবজেক্ট। তাহলে যে ভার্বগুলোর ক্ষেত্রে কি বা কাকে তার প্রশ্ন আসে সেগুলো হচ্ছে ট্রানজিটিভ, আর কি বা কাকে প্রশ্নের উত্তরে যেটা সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, ইন আ ভেরি ব্রিফ ওয়ে। সো এভাবে আমাদের ফাইন্ড হচ্ছে ট্রানজিটিভ। এরপরে দেখা যাচ্ছে যে ভার্বটা যেটা ফাইন্ড, পাওয়া, পেলাম, কি পেলাম, এটা ট্রানজিটিভ ভার্ব। আর্ন, উপার্জন করে, কি উপার্জন করে, এটাও ট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট প্রয়োজন হয়। বি, টু বি, বি থেকে তোমরা জানো রাইট ফর্ম ভার্বে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অথবা তোমার বিন, হোয়াটএভার, তুমি এটা বিভিন্ন ফর্মে বিটাকে ইউজ করতে পারবা অ্যাকর্ডিং টু দ্য নিড অ্যান্ড ডিমান্ড অফ ইউর টেন্স, ভয়েস। ওকে, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, এগুলো অনুযায়ী তোমাকে বিটাকে ঠিকঠাক করে ইউজ করতে হবে। এরপরে যে ওয়ার্ডটা দেখা যাচ্ছে ব্রিং। ব্রিং মানে আনা।
অবশ্যই বুঝতেই পারছো ব্রিং শুনলে কি আনলাম একটা প্রশ্ন আসে। সো ব্রিং ট্রানজিটিভ ভার্ব। মজার বিষয় হচ্ছে যে ব্রিং এর আরেকটা খুব ভালো সফিস্টিকেটেড ব্যবহার আছে এবং যেটা এখানেই লাগবে রাইট ফর্ম ভার্ব কোয়েশ্চেনে, সেটা হচ্ছে ব্রিং ডাই ট্রানজিটিভ ভার্ব হয়। অর্থাৎ ডাই ট্রানজিটিভ ভার্বগুলো কি, কিছু কিছু ট্রানজিটিভ আছে এগুলো ট্রানজিটিভের মধ্যে পাওয়ারফুল ট্রানজিটিভ, যেগুলো একটা অবজেক্ট না দুটো অবজেক্ট লাগে। হ্যাঁ, তোমরা ইউজ করে আসছো, আমরা সবাই ইউজ করি, খুবই ফেমাস এরকম একটা ডাই ট্রানজিটিভ ভার্ব। তোমরা হয়তো কখনো লক্ষ্য করোনি, দেখো আমি দেখাচ্ছি, গিভ, GIVE, গিভ। আমরা যে গিভ যে ভার্বটা বলি আমরা দেখে থাকি, সেটা কিন্তু আসলে ডাই ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, অর্থাৎ ডাই ট্রানজিটিভ গুলো ভার্বগুলোর ক্ষেত্রে হয় কি, তুমি যখন এটা মেনশন করবে কোথাও স্পিকিং এ বা রাইটিং এ, ধরো যে আমাদের এক্সাম্পল স্পিকিং এ তুমি মেনশন করছো, তোমার অডিয়েন্সের মাথায় দুটো প্রশ্ন আসবে, দুটো অবজেক্টের প্রশ্ন আসবে। একটা হচ্ছে কাকে, এবং এরপর সেকেন্ড অবজেক্ট হচ্ছে যে কি। দেখো, আই গেভ, তুমি যদি বলো আই গেভ, তখন তুমি যাকে বলছি কথাটা আই গেভ, আমি দিলাম, সে প্রথমে প্রশ্ন করবো কাকে দিয়েছো, সো আই গেভ হিম। এই যে কাকে প্রশ্নের উত্তরে যেটা আমরা একটু আগে শিখেছি সেটা হচ্ছে অবজেক্ট, তাহলে হিম হচ্ছে তার ফার্স্ট অবজেক্ট। তারপর একটা প্রশ্ন আসবে কি দিয়েছো, আই গেভ হিম সাম বুকস, তাহলে সাম বুকস এটা হচ্ছে তার সেকেন্ড অবজেক্ট। গ্রামারের ভাষায় যে প্রথম যে অবজেক্টটা দিয়েছি ব্যক্তিবাচক, কাকে দিয়েছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর যে জিনিসটা দিয়েছি, যে বস্তুটা দিয়েছি সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? সো অর্থাৎ যেই ভার্বগুলো দুটো অবজেক্ট নেয় সেটা হচ্ছে যে ডাই ট্রানজিটিভ। ওকে, সো গিভ হচ্ছে ভেরি ফেমাস ডাই ট্রানজিটিভ, যেটা আমরা অহরহ ইউজ করে থাকি, হয়তো তোমরা কখনো লক্ষ্য করোনি সেভাবে, ইন এ ভেরি কনসিয়াস ওয়ে। সো ফ্রম নাও অন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড অ্যাপ্লাই দিস ইন এ মোর কনসিয়াস ওয়ে। একইভাবে এই যে ব্রিং যে ওয়ার্ডটা আছে, আনা, এটার একটা ডাই ট্রানজিটিভ ব্যবহার আছে, এবং যেটা এই কোয়েশ্চেনেই যে ব্যবহারটা আসবে, মানে কারোর জন্য কোনো কিছু আনা। আমরা বলি না অনেক সময় যে আমার জন্য এক গ্লাস পানি আনো, ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি। আমরা এভাবে বলতে পারি যে প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি, তাই না? কিন্তু এটাকে আমরা এভাবে বলতে পারি যে ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি, এটাকে এভাবে ইউজ না করে আমরা এটা কিভাবে বলতে পারি, প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। দেখো এখানে ব্রিং এর ব্যাপারটা একদম ভিন্ন। ব্রিং এখানে ডাই ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে দুটো অবজেক্ট নিচ্ছে। ঠিক আছে, ব্রিং আনো, কার কাছে আনবো, কার জন্য আনবো, মি আমার জন্য, এ গ্লাস অফ ওয়াটার এটা সেকেন্ড অবজেক্ট। অক্সফোর্ড ডিকশনারিতে তোমরা এই ব্যবহারটা দেখবে, অর্থাৎ অথবা অক্সফোর্ড ছাড়া যে কোনো ওয়ার্ল্ডের বেস্ট ডিকশনারিজে তোমরা দেখবে যে ব্রিং এর ডাই ট্রানজিটিভ একটা ব্যবহার আছে, সে দুটো অবজেক্ট নিতে পারে। ওকে, সো আমরা সবগুলো প্রায় বলে ফেলেছি। এরপরে গিভও যেটা আছে, গিভ না অলরেডি বলেছি, এটা ভেরি ফেমাস ডাই ট্রানজিটিভ। ঠিক আছে, তো আমরা এখন কোয়েশ্চেনটা পড়ি। Over the last 10 years or so, গত 10 বছর অথবা এরকম সময়ের মধ্যে, the garments industries have blank as the largest foreign currency earning sector. So এখানে দেখো, the garments industry have dash as the largest foreign, এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কি হয়েছে আমি বলছি, as the largest foreign currency earning sector, সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা আর্নিং সেক্টর ক্ষেত্র হিসেবে এটা কি হয়েছে। হ্যাঁ, এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে একটা ওয়ার্ড খুব স্যুট করছে, ইমার্জ। দেখো আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম যে ইমার্জ হচ্ছে ইনট্রানজিটিভ, এবং আমি একটা রুলও বলেছিলাম যে ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন ফ্রেজ আসে। তুমি দেখো অ্যাজ দ্য লার্জেস্ট ফরেন কারেন্সি, এটা একটা প্রেপোজিশন ফ্রেজ। আমার অন্যান্য বেসিক গ্রামারের ক্লাসগুলোতে আমি প্রেপোজিশন ফ্রেজের উপর সেপারেট ক্লাস আছে, সেটা দেখে থাকবে যে এটা কীভাবে হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ। এবং ওকে, সো এখানে তো এটা শোর যে এটা প্রেপোজিশন ফ্রেজ। দেখো তাহলে আমরা এই গ্রামারটা জানলে আমাদের ক্ষেত্রে ভার্ব চুজ করার অনেক কনফিডেন্টলি চুজ করতে পারবো যে হ্যাঁ আমার ইন্ট্রানজিটিভ ভার্ব হতে অ্যাডভার্ব হতে প্রেপোজিশন ফ্রেজ আসে, এবং এখানে একটা প্রেপোজিশন ফ্রেজ আসে, এবং আমরা এটা বলেই দিয়েছি যে ইমার্জ কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে সব কিছু মিলিয়ে অর্থ দিকটা তো আছেই, সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমার্জ হবে। এখন আসো, এটা কি ফাইনাইট ভার্বের জায়গা নাকি নন ফাইনাইট ভার্বের জায়গায়? রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, দ্য বিগেস্ট ডিসিশন তোমাকে যেটা নিতে হবে, এই ভার্বটা কি কোনো একটা ব্ল্যাঙ্কের ভার্ব কি ফাইনাইট হিসেবে দিচ্ছি নাকি নন ফাইনাইট হিসেবে দিচ্ছি সেটা বুঝতে হবে। সরি, ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে আমাদের ফার্স্ট যে ব্ল্যাঙ্কটা আছে, যে এখানে হ্যাভ দেওয়াই আছে অলরেডি, বাট মাঝে মধ্যে এমন সিচুয়েশন হয় যে হ্যাভটা দিবে না। স্টুডেন্টকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স হবে, এখানে হ্যাভ হবে। সো হ্যাভ এমার্জড অ্যাজ দ্য লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর। ওকে, এখানে একটা ইনট্রানজিটিভ ভার্ব আমরা দিচ্ছি। ও আচ্ছা, আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে ফাইনাইট ভার্ব প্রথমে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে, এটা লম্বা আলোচনা, আমি এখানে পুরো ডিটেলে যাচ্ছি না, এটার জন্য আমার রাইট ফর্ম ভার্বের ফাউন্ডেশন ক্লাসটা একটু দেখে নিবে। যে রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ ওয়েদার দিস ভার্ব ইজ গোনা বি ফাইনাইট অর নন ফাইনাইট, অ্যান্ড ইটস এ ভেরি এসেনশিয়াল। আচ্ছা, তারপরে আমরা যে একটা ব্ল্যাঙ্ক সেটা দেখতে পাচ্ছি আমরা যে হান্ড্রেডস অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ হ্যাভ ড্যাশ আপ থ্রুআউট দ্য কান্ট্রি। সো হান্ড্রেডস অফ গার্মেন্ট ফ্যাক্টরিজ হ্যাভ ড্যাশ আপ। হ্যাঁ, এখানে আমরা দিতে পারি হ্যাভ বিন সেট আপ।
এখানে একটা বিষয় বুঝতে হবে, কোয়েশ্চেনে যদিও হ্যাভ দেওয়া আছে, স্টুডেন্ট যারা তোমরা আউটস্ট্যান্ডিংলি পারফর্ম করতে চাও, তোমাদেরকে ব্রেইন এতটুকু শার্প হইতে হবে যে, এবং রোলগুলোতে এত স্ট্রং হইতে হবে যে এই হ্যাভটা না দেওয়া থাকতে পারতো। যে 100 of garment factories ধরো ব্ল্যাঙ্ক আপ থ্রু আউট দ্য কান্ট্রি, যে দেশে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করা হয়েছে, সেট আপ করা হয়েছে, এবং এটা পরে বুঝতে হবে যে এই কোয়েশ্চেনটা, এই যে জায়গাটায় ব্ল্যাঙ্কটা ফাইনাইট ভার্বের জায়গা, অর্থাৎ এখানে আমার একটা মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব যেটা বলো, টেন্স অনুযায়ী যে ভার্বটা হবে সেটা দিতে হবে। তো এবং এখানে টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ। লক্ষ্য করো তোমরা অনেকে হয়তো এটার সাথে অভ্যস্ত না, যে টেন্স আমরা যখন বলি আমরা অ্যাক্টিভ প্যাসিভ বলি না, আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স। দ্যাটস নট ভেরি অ্যাকুরেট ওয়ে অফ সাইটিং টেন্সেস অর সেইং দ্য নেমস অফ টেন্সেস। কেন দেখো, প্রেজেন্ট পারফেক্ট যদি হয় সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস V3, রাইট? লাইক আই হ্যাভ সিন হিম, আই হ্যাভ নোন ইট। আর প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ যদি হয় তাহলে সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V3। স্ট্রাকচার কিন্তু পুরোই ভিন্ন, তোমরা দেখতে পাচ্ছ। সো আমরা রাইট ফর্ম ভার্বে আমি সবসময়, এবং আমার স্টুডেন্টরা এটা তো অভ্যস্ত যে টেন্সের নামটা ভেরি প্রিসাইজলি বলা। যেমন এখানে এই টেন্সটা যেহেতু হান্ড্রেডস অফ ফ্যাক্টরিজ, এখানে সাবজেক্ট কাজ করবে না। তোমরা জানো অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের পার্থক্য হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কাজ করে, মানে ভার্ব যেটা আছে ভার্বের কাজটা করে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কাজ করে না। সো এখানে কিন্তু আমাদের ভার্ব যেটা আছে সেট আপের কাজটা ফ্যাক্টরি নিজে নিজে সেট আপ করবে না, ফ্যাক্টরিগুলোকে সেট আপ করা হবে কারোর মাধ্যমে, সাবজেক্ট কাজ করবে না। সো এই ক্লজটা প্যাসিভ হবে। ওকে, সো এই বাক্যটাতে প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ হবে না, স্ট্রাকচার হবে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, এবং সেটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V3। তাহলে আমরা কি দেবো? হান্ড্রেডস অফ garments factories have been set up, have been set up দেব। এখানে হ্যাভ দেওয়া আছে, কিন্তু যদি হ্যাভটা দেওয়া নাও থাকতো, একটা ভালো একটা আউটস্ট্যান্ডিং স্টুডেন্টকে বুঝতে হবে যেখানে হ্যাভ বিন সেট আপ হবে। ঠিক আছে? সো হ্যাভ বিন সেট আপ থ্রু আউট দ্য কান্ট্রি, দেশে প্রতিষ্ঠা করা হয়েছে। The most remarkable characteristic of the garments industry is dash the revolutionary change that dash in the lives of thousands of poor women across the country. এখানে বাক্যটা দেখো, দ্য মোস্ট রিমার্কেবল বলা হচ্ছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে দিকটা, ক্যারেক্টারিস্টিক অফ দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি। গার্মেন্ট ইন্ডাস্ট্রি সবচেয়ে নোটেবল এবং গুরুত্বপূর্ণ যে ডিফারেন্সটা হচ্ছে যে, ওকে, ক্লাসটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। সো আমরা বাকি বিষয়টা নেক্সট ক্লাসে আমরা আরেকটা পার্টে আমরা কন্টিনিউ করবো, রাইট ফর্ম ভার্বটা আরেকটা পার্টে শেষ করে দিব। ওকে, সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। আর ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের বেসিক স্ট্রং করার জন্য তোমরা আমার যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের উপর যে ফাউন্ডেশন ক্লাসটা সেটা দেখে নিতে পারো। এনি ব্ল্যাঙ্কের ক্ষেত্রে সেটা ভেরি মাচ ইউজফুল হবে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য হোল ভিডিও।